আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো আপনাদের পরীক্ষাকে আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে আজকের এই আয়োজন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু জটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু জটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আপনাদের উৎসাহ যদি থাকে ইনশাল্লাহ আমরা রেগুলার এই যে বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন সলভ সিরিজ, আমরা অনেক শিক্ষার্থী জানি যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা অনেকাংশ প্রশ্ন হুবহু কমন পাই। তো সেই পার্সপেক্টিভ থেকেই আমাদের এই আয়োজন। আমরা আগামী এক মাস ব্যাপী প্রতিদিন আমরা বিগত বছরের প্রশ্ন সলভের উপর ক্লাস দিব। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমি বলবো ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। আর আজকের ক্লাস শেয়ার করলে কিন্তু থাকছে প্রত্যেকের জন্য স্পেশাল পিডিএফ উপহার। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু জটপট কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, এবং দ্রুত আপনার বন্ধুকে মেনশন এবং শেয়ার দিতে ভুলবেন না। তো যারা যারা আজকে গ্রুপে আজকে ক্লাসটা যারা যারা শেয়ার করবেন, আজকের ক্লাসটা যারা বন্ধুদেরকে মেনশন করবেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকের জন্য একটা আমরা পিডিএফ নোট আপনাদেরকে গিফট দিব। তো যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন এবং কে কোন পেজ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তো যে যেখান থেকে যুক্ত থাকুন না কেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। শিখা পেজ থেকে আমাকে একটু কমেন্ট করবেন। কলমটা ছিল এখানে, শিখা পেজ থেকে একটু কমেন্ট করবেন। সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। শিখা পেজ থেকে সবাই একটু কমেন্ট করেন। শিখা পেজ থেকে কমেন্ট করেন। ওকে, আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ বিগত বছরের প্রশ্ন সলভ দিয়ে। প্রথমে দেখেন আমরা একটা প্রশ্ন পাচ্ছি এখানে। প্রথম প্রশ্নটা হচ্ছে বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম কি? আপনারা বলেন তো বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম কি? সবাই বলেন তো দেখি, বাক্যতত্ত্বের অপর নাম কি? দেখি বাক্যতত্ত্বের অপর নাম কি? সবাই একটু শেয়ার করেন। আমি আমার নিজের টাইমলাইনে শেয়ার করতেছি, হৃদয় আমার টাইমলাইনে শেয়ার করে দাও। বাকি যারা আছো সবাই প্রত্যেকের টাইমলাইনে আজকে ক্লাসটা শেয়ার করে দিবা। ইনশাআল্লাহ আমরা একটি চমৎকার ক্লাস করব। বাক্যতত্ত্বের অপর নাম কি? তাহলে এই প্রশ্নটা কোথা থেকে আসছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা অধিকাংশ শিক্ষার্থী ফার্স্ট টাইম চান্স না পাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা জানি না প্রশ্ন কোথা থেকে আসছে, আমরা বুঝি না যে প্রশ্ন এটা কই থেকে আসলো। তো আমাকে আগে জানতে হবে যে প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে। তাহলে কি বললাম, আজকের প্রথম লেসন লিখে রাখো, নোট খাতা লিখে রাখো, প্রশ্ন অ্যানালাইসিস। প্রশ্ন কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো এটা তোমাকে আগে জানতে হবে। প্রথমত কাজ হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা, যে আমাকে কোন টপিকস থেকে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে করতেছে। ওকে, আমাদের সেকেন্ড টাইম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। তো যত গ্রুপ আমাদের যত গ্রুপ আছে সবগুলোতে আমরা দিয়ে দিচ্ছি শেয়ার করে। তোমরা যারা তোমাদের সাথে আশেপাশে যারা আছো, তোমাদের সাথে যত কমিউনিটি গ্রুপগুলো আছে সবাই একটু টাইমলাইনে শেয়ার করে দাও, গ্রুপগুলোতে শেয়ার করে দাও। সবার জন্য ইনশাল্লাহ আমরা উপহার আছে। ওকে, তো আমাকে প্রথমে সেকেন্ড টাইমাররা সাকসেস হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রথমে আমি জানার সুযোগ পাই, প্রশ্ন অ্যানালাইসিস করার সুযোগ পাই। তো আমাকে জানতে হবে প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে। ওকে, 2 নাম্বার আমাকে জানতে হবে যে কোন প্রশ্ন রিপিট হয় সেই প্রশ্নগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমার তো এত সময় নেই আইডেন্টিফাই করা, আপনি একটু আইডেন্টিফাই করে দেন। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আগামী 1 মাস ব্যাপী তোমাদের জন্য ফ্রি ক্লাস, তোমরা প্রত্যেক দিন ক্লাস পাবা ইনশাআল্লাহ। আমি 2 টাইম ক্লাস নিব। আগামীকাল থেকে আমরা সন্ধ্যা 7:30 নিব আমরা বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন সলভের উপর। আজকে যে ক্লাসটা 9টায় করতেছো এটা ক্লাস করতে পারবো আগামীকাল থেকে সন্ধ্যা 7:30। আর বিসিএস আমরা জানি যে ঘুরে ফিরে আমাদের কেন যেন বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্ন করে থাকে। বিসিএস ব্যাংক জবের প্রশ্নগুলো থেকে কি হয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো হয়। বিশেষ করে ব্যাকরণ পাঠটা আমাদের তো আর সাহিত্য বিসিএস এর সাথে মিলবে না। ব্যাকরণ পাঠের যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো বিসিএস এ হয়, সেম দাড়ি কমা সহ ফুল স্টপ সহ আমাদের প্রিভিয়াস 10 বছরের বিসিএস এর কোশ্চেন সলভ করলে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমরা প্রশ্ন কমন পাই। তো আমরা এইভাবে কাজ করতেছি। আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে 2 ধাপে ক্লাস হবে। সন্ধ্যা 7:30 হবে আমাদের বিশ্ববিদ্যালয় বিগত বছরের ভর্তি সলভ ক্লাস। আর রাত 10টায় হবে আমাদের বিসিএস
বিসিএস প্রশ্ন সলভ ক্লাস। তার মানে আমরা ইউনিভার্সিটি প্রশ্ন সলভ ক্লাস করবো সন্ধ্যা 7টায়, 7:30 আর রাত 10টায় আমরা বিসিএস প্রশ্ন সলভ ক্লাস করব। ওকে, তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো, সরি রাত 10টায়, হ্যাঁ রাত 10টায়, তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও, কারণ আমরা ক্লাসগুলো রেগুলার করব। ওকে, আমরা একটু আসি, বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্ব। তাহলে আমি বলছিলাম যে আমাকে জানতে হবে যে প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে, প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে। এটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে তোমার প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা আসছে ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে আমাকে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি আমাকে প্রথমত জানতে হবে। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? এই শিক্ষার্থীর বন্ধুরা বলো তো দেখি, ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি সবাই একটু জানবো আমরা। ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু বলো তো দেখি, ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি বলো তো দেখি, ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। ব্যাকরণে অনেকগুলো আলোচনার বিষয় আছে, তবে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। সেগুলো কি কি? সেগুলো 1 নম্বরে হচ্ছে ধ্বনিতত্ত্ব। 1 নম্বরে হচ্ছে কি? ধ্বনি তত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের আরেক নাম হচ্ছে ফনোলজি, ইংরেজি নাম হচ্ছে ফনোলজি। ধ্বনিতত্ত্বের পরে হচ্ছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব। এই শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। 3 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম কি? পদক্রম। 4 নম্বরে হচ্ছে অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্বের আরেক নাম হচ্ছে কি? বাগার্থ বিজ্ঞান, বাগার্থ বিজ্ঞান। অর্থতত্ত্বের আরেক নাম কি? বাগার্থ বিজ্ঞান। তাহলে আমি বললাম ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। কি বলছি? ব্যাকরণ আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয় 4টা। এই যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। অনেক পণ্ডিতগণ আছেন, অনেক পীরের বই পড়েন, পড়ে বলেন ব্যাকরণের আলোচ্য বিষয় 5টা, ব্যাকরণের আলোচ্য বিষয় 6টা। ভাই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় 4টা বা 5টা 6টা না, একটু খেয়াল করেন। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় যদি বলে, প্রধান আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। তবে ব্যাকরণে আরো কিছু আলোচ্য বিষয় আছে, সেগুলো হচ্ছে অভিধান তত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে লেক্সিকোগ্রাফি। অভিধান তত্ত্ব, অভিধান তত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে লেক্সিকোগ্রাফি। আরেকটা হচ্ছে ছন্দ বা অলংকার তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব। তাহলে আমরা দেখলাম ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? প্রধান আলোচ্য বিষয় 4টা। তবে অপ্রধান আলোচ্য বিষয় হচ্ছে 2টি। অপ্রধান আলোচ্য বিষয় হচ্ছে 2টি। সেটা কি? সেটা হচ্ছে অভিধান তত্ত্ব এবং ছন্দ বা অলংকার তত্ত্ব। অভিধান তত্ত্ব, আরেকটা কি? ছন্দ বা অলংকার তত্ত্ব। এখন আমার কথা হচ্ছে এগুলোর ইংরেজি পরীক্ষা মাঝে মাঝে আসে। কিভাবে? ভাই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। এক ধরনের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়া ধ্বনিতত্ত্বের ইংরেজি কি? ধ্বনিতত্ত্বের ইংরেজি হচ্ছে ফনোলজি। শব্দতত্ত্বের ইংরেজি কি? শব্দতত্ত্বের ইংরেজি হচ্ছে মরফোলজি। বাক্যতত্ত্বের ইংরেজি কি? বাক্যতত্ত্বের ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। আবার অর্থতত্ত্বের ইংরেজি কি? অর্থতত্ত্বের ইংরেজি হচ্ছে সেমিস্টেক। এইটা হচ্ছে ইংরেজি, যেগুলো কাদের জন্য লাগবে? যারা বিউপিতে পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বললাম ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টা। এখন প্রশ্নে আসছে বাক্যতত্ত্বের আরেক নাম কি? বাক্যতত্ত্বের আরেক নাম কি বলো তো দেখি শিক্ষার্থীরা। আমরা এখানে বলছি বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম কি? বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। তাহলে অপশন রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? সবাই কমেন্ট করে রাইট অ্যান্সার কোনটা হবে। এখানে অপশনগুলো আছে রূপতত্ত্ব, পদক্রম, তারপর হচ্ছে বাগার্থ, আর একটা হচ্ছে প্রাতি প্রদিক। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? এই রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে, রূপতত্ত্বের আরেক নাম কি? দেখো এখানে লেখা আছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। এই পদক্রমের আরেক নাম কি? পদক্রমের আরেক নাম হচ্ছে বাক্যতত্ত্ব। পদক্রমের আরেক নাম হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম।
বাক্যতত্ত্বের আরেক নাম কি? বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম কি? আরেক নাম হচ্ছে পদক্রম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেই পেজ থেকে ক্লাসটা করো না কেন, তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই শিখা পেজ থেকে কমেন্ট করবে, কারণ আমি শুধু শিখা পেজের কমেন্টগুলোই দেখছি। SH, এই দেখো শিখা, বাংলায় লিখবা শিখা, হাইফেন দিয়ে SHIKHA, এইটা লিখলেই আমার কাছে তোমরা চলে আসবা। ওকে, তোমরা সবাই দেখো, সবাই তোমরা যেই পেজ থেকে দেখো না কেন, সবাই শিখা পেজ থেকে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি সবার কমেন্টগুলো দেখতে পারবো। এবং শিক্ষা পেজটাকে ফলো দিয়ে রাখবে, তাহলে আমাদের যত ক্লাসগুলো আছে সকল ক্লাসগুলোর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবা। ওকে, আমাদের 2 নম্বর প্রশ্ন, এটা এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে পদক্রম। এরপর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা আপনারাই রেখে দিন। এটা কাকে রাখতে বলছে? এটা বলছে এইটা আপনারাই রেখে দিন, রাখিয়া দিন, এটা আপনারা রাখিয়া দিন। এইটা আপনারা রাখিয়া দিন, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা আপনারাই রাখিয়া দিন, এখানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? কোনটা? বালা জোড়া, ইয়াররিং জোড়া, নেকলেস, বিনীত, একটু খেয়াল করো, বিনীত আরজ। এখন কথা হচ্ছে ভাই, এই প্রশ্নটা কই থেকে আসলো আমাকে জানতে হবে। আমি বলছিলাম না, 1 নাম্বার আমাকে হচ্ছে প্রশ্ন সিলেক্ট করতে হবে, প্রশ্ন কোথা থেকে আসছে এটা জানতে হবে। প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রশ্নটা আমাকে কোথা থেকে প্রশ্নটা করলো এই সম্পর্কে আমাকে জানতে হবে। এখন আমরা দেখি এই প্রশ্নটা কোথা থেকে আসছে। শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? শিক্ষার্থীরা বলো তো দেখি, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা কই থেকে আসলো? শিক্ষার্থী বন্ধুরা বলো, এই প্রশ্নটা কই থেকে আসছে? বলো, এই প্রশ্নটা কই থেকে আসলো? এই প্রশ্নটা কই থেকে বলো, এই প্রশ্নটা কই থেকে আসলো? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? কোন টপিকস থেকে আসছে? আমরা জানি এই প্রশ্নটা আসছে রবি ঠাকুরের ছোট গল্প অপরিচিতাকে। রবি ঠাকুরের ছোট গল্প অপরিচিতা থেকে এই গল্পটা, এই টপিক্সটা, এই প্রশ্নটা আসছে অপরিচিতা গল্প থেকে। ওকে, এখন ফাইন, একটু খেয়াল করি, অপরিচিতা থেকে যে এই গল্পটা আসলো বা এই প্রশ্নটা আসলো, এখন আমাকে বলছে বা এইখানে বলছে এটা আপনারাই রাখিয়া দিন, এটা আপনারাই রাখা দেন। তাহলে কোনটা রাখতে বলছে? এয়ার রিং জোড়া। এয়ার মানে কি? এয়ার মানে হচ্ছে কান, নাকি? এয়ার মানে কি? কান, তার মানে কানের দুল জোড়া রাখা দিতে বলছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে এয়ার রিং জোড়া আপনারাই রেখে দেন। এয়ার রিং জোড়া কাকে রাখতে বলছে? আপনারাই এয়ার রিং জোড়া রেখে দেন, রাইট অ্যান্সার ছিল অপশন খ। তারপর প্রশ্ন আসি, বলছে প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এখন আমাকে জানতে হবে কি, ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আমাকে জানতে হবে। একটু খেয়াল করি, আমি ব্যাকরণের আলোচ্য বিষয় মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলি। ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে জানার জন্য আমি কি বলি? একটু টেকনিক বলি। সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ সম্পর্কিত যত আলোচনার বিষয় আছে সবগুলোই হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি সম্পর্কে যত যা আছে সব হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তারপর আসি, ধ্বনি সম্পর্কে কি কি আছে বা বর্ণ সম্পর্কে কি কি আছে। যেমন ধ্বনি থেকে যদি আমি বলি, ধ্বনি দুইটা ভাগ করে দিলাম, একটা হচ্ছে ধ্বনি, আরেকটা আমি নিলাম, আরেক পাশ নিলাম আমি বর্ণ। এক পাশ ধ্বনি নিলাম, ধ্বনি, আরেক পাশ নিলাম আমি মনে করো বর্ণ। এক পাশ ধ্বনি নিলাম, আরেক পাশ বর্ণ, তাহলে ধ্বনি এবং বর্ণ দুইটা পাশ নিলাম। এখন এই ধ্বনি এবং বর্ণ দিয়ে কিভাবে আমি উত্তর করব? এখন কথা হচ্ছে ধ্বনি সম্পর্কে কি কি আছে? ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি বিন্যাস, ধ্বনি উচ্চারণ প্রণালী। তার মানে ধ্বনি সম্পর্কে কি কি আছে? ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি উচ্চারণ প্রণালী। ওই যে আমরা উচ্চারণ টপিক্সটা পড়ি, এগুলো হচ্ছে আমাদের এই ধ্বনি সম্পর্কিত আলোচনার বিষয়।
তারপর বর্ণ থেকে আছে বর্ণ আছে, বর্ণমালা আছে, বর্ণমালা, বর্ণ প্রকরণ, বর্ণবিন্যাস, যুক্ত বর্ণ, এই যে যুক্ত বর্ণ আছে আমাদের, যুক্ত বর্ণ আছে। তারপর অক্ষর, এই যে আমরা যেটাকে অক্ষর বলি, অক্ষর আছে। তারপর লিপি আছে, লিপি, অক্ষর, লিপি, এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই সবগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস হচ্ছে, বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এবং যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন তারাও আপনারা এই ক্লাসটা করতে পারেন। আপনাদের এখানে ব্যাকরণের অনেকগুলো টপিকস এখানে আলোচনা হবে, বিগত বছরের গুরুত্বপূর্ণ বাছাইকৃত বিগত বছরের প্রশ্ন সলভ ক্লাস। ওকে, একটু আসি। এই যে আমরা বললাম বর্ণ, বর্ণমালা, বর্ণ প্রকরণ, যুক্ত বর্ণ, অক্ষর, লিপি, এগুলো কি? এগুলো হচ্ছে বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয়। তাহলে বলছি ধ্বনি এবং বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কোথায় আসবে? এগুলো আসবে ধ্বনি তত্ত্বে। এছাড়াও আছে সন্ধি, সন্ধিতে কি হয়? ধ্বনির মিলন হয়, তার মানে এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তারপর আছে নত্যবিধান ও সত্যবিধান, তাহলে নত্য ও সত্যবিধানে কি হয়? এখানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব বর্ণের আলোচনা হয়, তার মানে ধ্বনি ও বর্ণ সম্পর্কিত আলোচনা বিষয়। তারপর আছে বাকযন্ত্র, তাহলে আমরা যে চিল্লাফাল্লা করি, কথা বলি, কথা বলার জন্য কি লাগে? বাকযন্ত্র লাগে। ধ্বনি করতে কি লাগে? বাকযন্ত্র লাগে। বা সাউন্ড করতে কি লাগে? বাকযন্ত্র লাগে। তাহলে ধ্বনি, এই যে আমরা বললাম সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাকযন্ত্র। এরপর আমরা যে এই যে বর্ণগুলো দিয়ে শুধু লিখলেই তো আমাদের উচ্চারণ হয়ে যায় না, তার মানে আমাকে কি লাগবে? বানান সম্পর্কে ধারণা লাগবে। বানান, আমাকে কি লাগবে? বানান সম্পর্কে ধারণা লাগবে। তার মানে আমরা কি বলছি? ধ্বনি ও বর্ণ সম্পর্কিত যত আলোচনার বিষয় আছে সবগুলোই হচ্ছে আমাদের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। যেমন ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি উচ্চারণ প্রণালী, বর্ণ, বর্ণমালা, বর্ণ প্রকরণ, যুক্ত বর্ণ, অক্ষর, লিপি, তারপর সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাকযন্ত্র, বানান, এই সবগুলোই হচ্ছে আমাদের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সবগুলো কি? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এমএসটি আকি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করো, সবাই একটু ঝটপট কমেন্ট করো। ও আজকে সবাই একটু ঝটপট কমেন্ট করো। ওকে ওকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি শারমিন সুলতানা যুক্ত হয়েছে, লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যারা যেখান থেকে যুক্ত আছো সবাই একটু শিক্ষা পেজ থেকে কমেন্ট করো। আবিদা নূর লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম গ্রহণ করছি। ওকে, আমরা একটু আসি। ও এইখানে ছিলাম আমরা। তারপর বলছে ধ্বনি তত্ত্ব গেল, তারপর শব্দ তত্ত্ব, আর একটা হচ্ছে বাক্য তত্ত্ব, আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে অর্থ সংক্রান্ত কি কি আছে? যেমন বাক্যার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, হ্যাঁ, এগুলো হচ্ছে অর্থ সংক্রান্ত আলোচনার বিষয়। অর্থ সংক্রান্ত আলোচনার বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে বাগধারা, কারণ এটা নতুন আপডেট হয়েছে। বাগধারা আগে ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু এখন বাগধারা হয়ে গেছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে আমাকে বাগধারাটা এখন খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়। এরপর আসি, এইগুলা গেল। এখন আমরা একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিয়ে আমি বাক্যতত্ত্ব সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছি। বাক্যতত্ত্ব সম্পর্কে একটু আমি বলতে চাচ্ছি। জাস্ট এক মিনিট আমার একটু সময়, কারণ আমার বোর্ডটাতে একটু বালি জমছে, যার কারণে লিখতে গেলে খসখস করতেছে। ওকে, আমরা বাক্যতত্ত্ব এক লাইনে শিখবো। বাক্যতত্ত্ব কি শিখবো? বাক্যতত্ত্ব আমরা কয় লাইনে শিখবো? এক লাইনে। বাক্যতত্ত্ব সবাই একটু লিখবো আমরা। বাক্যতত্ত্ব মনে রাখার টেকনিক, বাক্যতত্ত্ব মনে রাখার টেকনিক দিয়ে লিখে রাখেন, লিখে রাখেন। বাক্যতত্ত্ব মনে রাখার টেকনিক, বাক্যতত্ত্ব মনে রাখার টেকনিক কিভাবে মনে রাখবো? জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি? সেটা হচ্ছে পদ পরিবর্তনের। জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি? সেটা হচ্ছে পদ পরিবর্তনের। এই জ্যোতি থেকে মনে রাখবো কি কি একটু খেয়াল করি, সবাই একটু মনে রাখবেন আমার সাথে বলেন। জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি? পদ পরিবর্তনের। তাহলে জ্যোতি থেকে মনে রাখবো কি কি? জ্যোতি থেকে মনে রাখবো জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন। তো জ্যোতি থেকে কি মনে রাখবো? জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন এক নম্বরে। দুই নম্বর মনে রাখবো জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, স্যাচ চিহ্ন। তিন নম্বর মনে রাখবো বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন। এই বা থেকে মনে রাখবো বাচ্য, বা থেকে বাক্য, বা থেকে বাচ্য, বা থেকে বাক্য। তাহলে বা থেকে আমরা কি মনে রাখবো? বা থেকে হচ্ছে বাচ্য, আবার এই বা থেকে কি? এই বা থেকে হচ্ছে বাক্য সংক্রান্ত যত বিষয় আছে সবগুলো। ওকে,
এরপর আমরা মনে রাখবো এক থেকে হচ্ছে এক কথায় প্রকাশ, এক থেকে হচ্ছে এক কথায় প্রকাশ, এক থেকে কি, এক থেকে হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, এক থেকে হচ্ছে এক কথায় প্রকাশ, এক থেকে কি এক কথায় প্রকাশ। এই উক্তি থেকে উক্তি নিজেই, উক্তি থেকে কি উক্তি নিজে, উক্তি থেকে কি উক্তি নিজে, উক্তি থেকে উক্তি নিজেই। এই যে পদ পরিবর্তন, এই পদ পরিবর্তন থেকে হচ্ছে পদ পরিবর্তন। তবে মনে রাখতে হবে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখেন আপনারা, মনে রাখতে হবে যে পদ পরিবর্তন যদিও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, তবে পদ প্রকরণ, প্রকরণ আবার হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এখন একটু খেয়াল করি, এখন একটা জিনিস খেয়াল করি, আমরা এই যে ব্যাকরণের এতগুলো টপিকস নিয়ে আলোচনা করলাম, এতগুলো অধ্যায় নিয়ে আমরা বললাম, কথাবার্তা বললাম, এখানে একবারও কি আমরা সমাসের নাম নিছি? একবারও কি আমরা সমাসের নাম নিছি? তার মানে আমরা সমাসের নাম নেই নাই, একবার আমরা কি করি নাই, সমাসের নাম নেই নাই। তাহলে সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আমরা কিন্তু ব্যাকরণে আলোচনা করতে করতে কি কি আলোচনা করছি? আমরা ধ্বনি তত্ত্ব আলোচনা করছি, ধ্বনি তত্ত্ব, শব্দ সরি বাক্য তত্ত্ব আলোচনা করছি, এই যে বাক্য তত্ত্ব এখন আলোচনা করলাম। আমরা অর্থতত্ত্ব আলোচনা করছি, অর্থতত্ত্ব যারা যেগুলো অর্থ সংক্রান্ত, বাক্যার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, অর্থ সংক্রান্ত বিষয় আলোচনা করছে। এখন আমরা আলোচনা করি নাই কি? আলোচনা করি নাই সমাস, আলোচনা করি নাই কি? আলোচনা করি নাই প্রকৃত প্রত্যয়, আলোচনা করি নাই কি? আলোচনা করি নাই বচন, ঠিক আছে, আলোচনা করি নাই কি? আলোচনা করি নাই লিঙ্গ। তাহলে এইগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আলোচনা করি নাই প্রকৃত প্রত্যয়, এইগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এগুলো সবগুলো হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমি যে বলছিলাম প্রশ্নে প্রকৃতি প্রত্যয় কোন তত্ত্বের আলোচ্য বিষয়? তাহলে প্রকৃতি প্রত্যয় হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এখন শব্দ তত্ত্ব কি এখানে আছে? নাই। তাহলে শব্দ তত্ত্বের আরেক নাম কি? শব্দ তত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। তাহলে রূপতত্ত্ব হচ্ছে রাইট অ্যান্সার, এখানে রূপতত্ত্ব হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে রূপতত্ত্ব। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে রূপতত্ত্ব। রাইট অ্যান্সার কি হবে? রূপতত্ত্ব। রাইট অ্যান্সার কি হবে? রূপতত্ত্ব। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে ফাইন, ওকে ফাইন। এরপরে আসি প্রকৃত প্রত্যয়, এই যে রূপতত্ত্বের আলোচ্য বিষয়, রাইট অ্যান্সার চলে আসছে। এরপর একটু আসি অত্যন্ত আর্ট ভাষার বক্তাকে, অত্যন্ত আর্ট ভাষার বক্তাকে। আপনারা সবাই একটু বলেন তো, অত্যন্ত আর্ট ভাষার বক্তাকে, অত্যন্ত আর্ট ভাষার বক্তাকে, অত্যন্ত আর্ট ভাষার বক্তাকে। তাহলে আমরা এই যে এই প্রশ্নটা কই থেকে আসছে? এটা অপরিচিতা থেকে আসছে। এটা কোথা থেকে আসছে? অপরিচিতা। এটা কোথা থেকে আসছে? অপরিচিতা টপিকস থেকে আসছে, রবীন্দ্রনাথের অপরিচিতা থেকে আসছে। এই অপরিচিতা টপিকসটা আপনারা যারা গল্পটা পড়ছেন, এটা কোন ধরনের গল্প? এটা একটা রবি ঠাকুরের ছোট গল্প, এটা একটা ছোট গল্প। এই ছোট গল্প থেকে আপনারা কি করবেন? আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে চরিত্র বিশ্লেষণ। কোন চরিত্র কিরকম, এই চরিত্র বিশ্লেষণ ভালোভাবে পড়বেন। আমাদের পেইড ব্যাচে এগুলো আমরা বিশ্লেষণ করে পড়াবো। চরিত্র বিশ্লেষণ প্রথমত আপনার কাজ হচ্ছে চরিত্র বিশ্লেষণ ভালো করে পড়া। দুই নাম্বার কাজ হচ্ছে এখানে এখানে প্রকাশের উৎস এবং সাল, উৎস মানে এই গল্পটা প্রকাশের যে উৎস কই থেকে এই গল্পটা আসছে, কই থেকে নেওয়া হয়েছে এই উৎস, এই গল্পটি প্রকাশের সাল, প্রকাশকাল, যেটাকে আমরা সাল বলি, প্রকাশকাল এটা জানবেন। 4 নাম্বার হচ্ছে এই গল্পটির লেখক পরিচিতি, তাহলে লেখক হচ্ছে রবি ঠাকুর। তাহলে রবি ঠাকুর সম্পর্কে আমরা কবি পরিচিতিটা ভালোভাবে এখানে জানতে হবে। তাহলে আমরা এই টপিকস, অপরিচিত টপিক সম্পর্কে আমাদের পেইড ব্যাচের ক্লাসে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি বা নিব। ওকে, আমাদের পেইড ব্যাচ সেকেন্ড টাইম পেইড ব্যাচ চালু আছে। সেকেন্ড টাইম যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের পেইড ব্যাচে অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে ব্যাকরণের। তো ইনশাআল্লাহ আমাদের সপ্তাহে দুইটা করে ক্লাস, 4টাই হবে না ভাই, এখানে 4টাই হবে না বলছে।
অত্যন্ত আর্ট ভাষাকার। তাহলে বলছে বিনু দাদার, দেখবা তোমরা টপিক্সটা পড়লে দেখবা বিনু দাদার সরি আমরা অপরিচিত গল্পটা পড়লে দেখবো যে বিনুদার ভাষা অত্যন্ত আর্ট। তাহলে বিনুদার ভাষা হচ্ছে অত্যন্ত আর্ট, তাহলে রাইট অ্যান্সার হবে বিনুদা। রাইট অ্যান্সার কি হবে? বিনুদা। দেখো এখানে বিনুদা রাইট অ্যান্সার আমরা দিয়ে রেখেছি। তারপর একটু আসো, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? তাহলে এখানে আমাকে জানতে হবে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। আমাকে কি জানতে হবে? এইটার প্রশ্নটা আসছে বাংলা ভাষার ইতিহাস থেকে। ইতিহাস থেকে, বাংলা ভাষার ইতিহাস থেকে এই প্রশ্নটা আসছে। বাংলা ভাষার ইতিহাস থেকে এই প্রশ্নটা আসছে। তো আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমরা যদি থাকো তোমরা আমাকে বলবা বাংলা ভাষার উৎস কোথা থেকে। কারণ আমি পেইড ব্যাচে তোমাদের দুইটা হিস্ট্রিক্যাল ক্লাস নিয়েছি, গত দুইটা ক্লাস পেইড ব্যাচে। সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস এবং আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছি। সরি, আমরা বাংলা ভাষার ইতিহাস আর একটা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করেছি। ওকে, তা আমরা একটু দেখি সেকেন্ড টাইম ব্যাচে কিভাবে ভর্তি হব। সেকেন্ড টাইম ব্যাচে কিভাবে ভর্তি হবো, সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি প্রসিডিউরটা আমি যদি একটু বলি তোমাদেরকে, এই প্রশ্নটা দেখানোর সলভ করার আগে আমি তোমাদেরকে যদি বলি, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ সম্পর্কে আগে একটু ধারণাটা রাখো। সেকেন্ড টাইম ব্যাচের ধারণাটা একটু নিতে হবে তোমাকে। সেকেন্ড টাইম ব্যাচে আমি কি পড়াবো, কেন ভর্তি হবা। যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন বিভাগের শিক্ষার্থী আছো, যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন এবং যারা বাণিজ্য শাখা, যারা কমার্স বাণিজ্য শাখার শিক্ষার্থী আছো, তোমাদের জন্য এই সেকেন্ড টাইম বাংলা কোর্স। তাহলে কাদের জন্য? যারা বিভাগ পরিবর্তন, যারা মানবিক, যারা কমার্স বা বাণিজ্য শাখা থেকে আসবা, তাদের জন্য হচ্ছে আমার এই সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ। এই সেকেন্ড টাইম ব্যাচে কি আছে? সেকেন্ড টাইম ব্যাচে লেকচার নিব আমি প্রায় 35টা। লেকচার 1 আমি কি পড়াইছি দেখো। লেকচার 1 আমাদের ক্লাস হয়ে গেছে, লেকচার 2 এর ক্লাস, দুইটা ক্লাসই হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস আছে। যে শিক্ষার্থীগুলো পরে ভর্তি হবে বা আজকে ভর্তি হবে বা কালকে ভর্তি হবে, তারা আমাদের এই দুইটা ক্লাস রেকর্ডেড করে নিতে পারবে। এবং এই যে সেকেন্ড লেকচারের যে পরীক্ষা, আজকে সেকেন্ড লেকচারের এক্সাম আছে রাত 11টায়। ওকে, তো শিক্ষার্থীরা আমরা 3 ধাপে পড়াই। সেটা হচ্ছে প্রথম ক্লাসে যেমন বাংলা ভাষার বংশগত যে শ্রেণী বিভাগ, ভাষার রীতি, লিপির ইতিহাস, এই জায়গা থেকে আমাদের সেকেন্ড টাইমারদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা এখান থেকে যেহেতু প্রশ্ন হয়, আমরা এই টপিক্সটা ভালোভাবে পড়াইছি। তারপরে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস, যেখানে আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, হ্যাঁ এই জায়গা থেকে। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা বিভাগ চালু হয় কত সালে, ছাপাখানা কবে চালু হয়েছে, এই জায়গাগুলো থেকে লেকচার 2 তে আলোচনা করা হয়েছে। ওকে, যেটার এক্সাম আজকে রাত্রে হবে। এরপর আসি লেকচার 3। লেকচার 3 তে হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস এবং ব্যাকরণের আলোচ্য বিষয় এবং বিলাসী গল্প। তারপরে আমাকে বুঝতে হবে এই 3টা ক্লাস হচ্ছে হিস্ট্রিক্যাল বা ইতিহাসের ক্লাস। ইতিহাস। এখন আমাকে অনেক শিক্ষার্থী বলো, ভাই এই ইতিহাস কি পরীক্ষা আসে? ভাই তুমি প্রশ্ন ব্যাংক না দেখা যদি আমাকে এই প্রশ্ন করো, তাহলে আমি খুব কষ্ট পাবো। তোমরা পরীক্ষা দাও, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি প্রশ্ন করছে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি সবগুলোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হবা কিভাবে আমি বলতেছি, ভাইয়া একটু শোনো। 4 নাম্বার লেকচারে কি পড়াবো? ধ্বনি প্রকরণ, সংযুক্ত ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জন, 18 বছর বয়স। এরপরে তোমাদের বাড়ির কাছ থাকবে সমার্থক শব্দ। এরপর একটু আসি আমাদের সন্ধি 2টা ক্লাস না 3টা ক্লাস নেব, 3টা ক্লাস নেব সন্ধির উপরে, 5, 6, 7 3টা ক্লাস। তারপর হচ্ছে 8 নাম্বার লেকচার হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ, অপরিচিতা সম্পর্কে এখানে ক্লাস থাকবে। 9 নাম্বার লেকচার হচ্ছে ধ্বনি পরিবর্তন এবং সোনার তরী। 10 নাম্বার লেকচার হচ্ছে নত্যবিধান, সত্যবিধান এবং মাসি পিসি পড়াবো ওই ক্লাসে। এরপর দেখো লেকচার 11 হচ্ছে বাংলা বানান, ফেব্রুয়ারি 1969। তারপর পড়াবো আমরা ধাতু, প্রকৃত প্রত্যয় এবং কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাগধারা। ওকে, এরপর আমাদের 13 নম্বর লেকচার থাকবে পদ প্রকরণ, পদ পরিবর্তন, সাপেক্ষ সর্বনাম, অনুসর্গ। তারপর 14 নম্বর লেকচার থাকবে সমাসের 2 নম্বর ক্লাস, মানে সমাসের ক্লাস 4টা ক্লাস হবে সমাসের উপরে। সমাসের উপর কয়টা ক্লাস? 4টা, প্রায় 4টা ক্লাস হবে। তারপরে দেখো লেকচার 16তে পড়াবো বাক্য প্রকরণ, বাক্য শুদ্ধিকরণ। তারপরে 17 নম্বর লেকচারে কারক এবং বিভক্তি। 18 নম্বর লেকচারে উপসর্গ এবং রেইনকোট। 19 নম্বর লেকচারে উচ্চারণ এবং তাহারে পরে মনে। 20 নম্বর লেকচার হচ্ছে অভিধান অনুক্রম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এরপর দেখো তোমাদের 21 নম্বর, 22, 23, 24, 25, 32, তারপর হচ্ছে আরো তো আছে 25, 26 এর পর 27, 28, 29, 30 কই। হ্যাঁ, আমাদের লেকচার কোর্স প্ল্যান আছে, এটার ভিতরে হয়তো চলে গেছে। আমাদের 35টা পর্যন্ত ক্লাস, 35টা মোট। এই 35টা ক্লাসের কোর্স ফি মাত্র 1020 টাকা। 35টা ক্লাসের কোর্স ফি কত? মাত্র 1020 টাকা। তোমাদের 1520 টাকা ছিল,
তোমরা যারা সেকেন্ড টাইমার, তোমাদের কথা অনেকে আমি বিবেচনা করে, কারণ তোমরা সেকেন্ড টাইমাররা অনেক প্রতারিত, আবার অনেকে আছো বাবা মার বকাঝকা খেয়ে কোর্স কিংবা আবার সাহস পাচ্ছ না বলতে। তো তোমাদের কাছে যারা মাত্র 1020 টাকা ইফোর্ট করতে পারবা, তোমরা কিন্তু চাইলে আমার এই 35টা ক্লাস, 35টা এক্সাম, 35টা সলভ ক্লাস, তার মানে তুমি মোট 35 ইন্টু 3 কত হয়? 3390, আর হচ্ছে 3 পাঁচা 15, 3 পাঁচা 15, তার মানে তোমাকে 115টা আইটেমের আমি ক্লাস দিচ্ছি। তার মানে তোমাকে ধরতে হবে 35 দোকানে 70টা তুমি ক্লাস পাবা, মোট 70টা ক্লাস, আর তুমি 35টা পাবা এক্সাম, 35টা পাবা এক্সাম, এবং ফাইনাল রিভিশন ক্লাস থাকবে, ফাইনাল রিভিশন এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে, তোমাদের বিশ্ববিদ্যালয় অনুরূপ ফ্রি ক্লাস থাকবে, বিশ্ববিদ্যালয় অনুরূপ এক্সাম থাকবে। মোটামুটি তুমি ধরে নিতে পারো তুমি 120টা প্লাস, 120 প্লাস তুমি ক্লাস পাবা, 120 প্লাস ক্লাস পাবে এই কোর্সে। তার মানে 120টার উপরে তুমি ক্লাস পাচ্ছ, তার মানে এই কোর্সের ফি হওয়া কত উচিত? আরে ভাই 120টা ক্লাস তুমি মাসে যদি মানে যে কোনো জায়গায় প্রাইভেট পড়লেও তোমাকে এই আচ্ছা, এই আরেকটা বিষয়, এই কোর্সের ডিউরেশন কত বা টাইম কত? এই কোর্সটা চলবে প্রায় 8 মাস, আজ থেকে প্রায় 8 মাস, গুচ্ছের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাস চলবে। কবে? গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত এই ব্যাচের ক্লাস চলবে, তোমাকে গুচ্ছ পর্যন্ত আমি পড়াবো। এই ব্যাচের কোর্স হচ্ছে 1020 টাকা। তোমরা যারা ভর্তি হইতে চাও, তোমরা আমাকে নক দিবা 01814443392, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হয়ে যাবা। অথবা তোমরা এখানে দেখো, এখানে এই জায়গায় দেয়া আছে নাম্বার, এই নাম্বার, সেম নাম্বার, একই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে কোর্স ফি 1020 টাকা, তারপরও যদি অনেক শিক্ষার্থী আছো যে ভাই আমি টাকার জন্য ভর্তি হতে পারছি না, ভাই আমি 2 বারে পেমেন্ট করব, তাহলে 500 টাকা তুমি দিয়ে পেমেন্ট করে ভর্তি হও, ক্লাস করতে থাকো, তুমি সামনের মাসে আবার 500 টাকা দিয়ে ফেলো। আবার অনেকে আছে যে ভাই আমি তো এখন খুবই টাকার সংকট, কিন্তু আমি ক্লাস করতে চাই, আমি কোর্স কিনতে চাই, আমি পড়তে চাই, আমি জানতে চাই, আমি চান্স পাইতে চাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো কারা কারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও একটু আমাকে কমেন্ট করো, কারা কারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও কমেন্ট করো, একটা বিশ্ববিদ্যালয় লিখে কমেন্ট করো, বিশ্ববিদ্যালয় লিখে কমেন্ট করো, বিশ্ববিদ্যালয় লিখে কমেন্ট করো, কারা কারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও। ওকে, তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, তোমরা এই 1020 টাকা তুমি 3 ধাপে দিতে পারবা, কোনো সমস্যা নাই, তাও পড়ো। যদি বলো যে না ভাই আমি একান্তই অপারক, তোমার 50% দিয়ে আমার কাছে ভর্তি হয়ে যায়, তবে এটা আমার সাথে কথা বলে নিও, এই সুযোগটা সবার জন্য নষ্ট করো না। ওকে, আমাদের কোর্স ফি 1020 টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, এবং যারা একেবারেই অপারক যে ভাই আমি কোর্স ফি দিতেই পারবো না, তোমাদের জন্য আমাদের ফ্রি ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাসগুলোতে যুক্ত হতে আমাদের পেজে একটু ইনবক্স করো, অথবা আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও যে আমি ভাই আপনাদের ফ্রি কোর্সে ভর্তি হতে চাই। আমাদের ফ্রি কোর্সও আছে, তুমি শুধু ফ্রি, কোনো 1 পয়সা লাগবে না, তুমি ফ্রি ক্লাসগুলো করতে পারবা। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে তুমি নোট পাবা, গাইড পাবা, এবং ফ্রি তুমি ক্লাসগুলো করতে পারবা। ফ্রি ক্লাসগুলো থেকে পেইড ব্যাচের ক্লাসগুলো আরো অনেক সমৃদ্ধ, এটাই স্বাভাবিক। ওকে, তো 5 নম্বর প্রশ্নটা ছিল বাংলা ভাষার ইতিহাস থেকে। বাংলা ভাষার ইতিহাসের উপর আমি ক্লাস নিয়েছি। যে প্রিয়া আর্মিনা প্রিয়া বিশ্ববিদ্যালয় লিখে কমেন্ট করেছো। তোমরা একটু আপু যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, তোমরা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, তোমাদেরকে আমাদের ফ্রি গ্রুপে অ্যাড করে দিব, ইনশাল্লাহ ফ্রি কোর্সে অ্যাড করে দিব। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের পেইড ব্যাচে এই নাম্বারে তোমরা টাকা পাঠিয়ে বা হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা ভর্তি হতে পারবা। যারাই পড়তে চাও আমাকে জাস্ট একটু নক দিয়ে রাখো। বাংলা পরীক্ষা খারাপ হয়েছে স্যার, কি করব? বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, টেনশন করার কিছু নেই, বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও। যেটা খারাপ হয়েছে সেটা তো হয়ে গেছে স্যার, ক্লাসের পিডিএফ চাই, হ্যাঁ ক্লাসের সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বাংলা ভাষার উৎপত্তি এটা নিয়ে যদি আমি বলি, বাংলা ভাষার শ্রেণী বিভাগ আমাকে পড়াইতে হবে। বাংলা ভাষার শ্রেণী বিভাগ যদি আমি বলি, যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, পৃথিবীতে 26টা ভাষা বংশ আছে। পৃথিবীতে ভাষা বংশ কয়টা? 26টা ভাষা বংশ। পৃথিবীতে 26টা ভাষা বংশ। স্যার আমি আপনার ফ্রি ক্লাসগুলো করব, ফ্রি ক্লাসগুলো করলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, 01814443392। তুমি ফ্রি ক্লাস করলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও। যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারাও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। ওকে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো আমি বলছি বাংলা ভাষা বংশ বা ভাষা বংশ 26টি হচ্ছে ভাষা বংশ, 26টা হচ্ছে ভাষা বংশ। এই 26টি ভাষা বংশের মধ্যে এই বাংলা ভাষাটা হচ্ছে, বাংলা ভাষা কোন ভাষা বংশের? বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের। ইন্দো ইউরোপীয়
ইন্দো ইউরোপীয় ভাষা বংশের। বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের। এই ইন্দো ইউরোপীয় শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেন্তুম এবং একটা হচ্ছে শতম। একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। তাহলে কেন্তুম শাখা একটা, শতম শাখা একটা। তাহলে এই বাংলা ভাষাটা হচ্ছে শতম শাখার অন্তর্ভুক্ত। বাংলা ভাষাটা কোন শাখার অন্তর্ভুক্ত? শতম শাখার অন্তর্ভুক্ত। এই শতম শাখার মধ্যে আবার শতম শাখার মধ্যে আছে এশীয় অঞ্চলের ভাষাগুলো, যেমন আরবি, মিশরীয়, হ্যাঁ আরবি, মিশরীয়, তারপর হচ্ছে ইরানীয়, হ্যাঁ ইরানের যে অঞ্চলটা আছে ইরানীয়। আরেকটা অঞ্চল আছে ভারতীয় অঞ্চল, আমাদের যেটা আমাদের পূর্ব ভারতবর্ষ ছিল, আমাদের স্বাধীনতার আগ পর্যন্ত এটা একটা ভারতবর্ষ ছিল। এই ভারতবর্ষের ভাষা ছিল ভারতীয়। এই ভারতীয় ভাষাটা একটা সময় পরিবর্তন হয়ে যায় আর্য ভারতীয় ভাষা। কি হয়ে যায়? আর্য ভারতীয় ভাষা। ভাষাটা হয়ে যায় আর্য ভারতীয় ভাষা। তাহলে ভারতীয় ভাষা থেকে আসছে আর্য ভারতীয়। এই আর্য ভারতীয় থেকে বাংলা ভাষাটা পরিবর্তন হয়ে দুইটা রূপ নেয়, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। দুইটা রূপ হয় প্রাকৃত, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। এই আর্য ভারতীয়দের লিখিত রূপকে বলা হয় সংস্কৃত আর মৌখিক রূপকে বলা হয় প্রাকৃত। এই দুইটা ভাষা থেকে আবার নতুন করে একটা ভাষার জন্ম হয়, সেটা হচ্ছে অপভ্রংশ ভাষা। অপভ্রংশ ভাষা। এই অপভ্রংশ ভাষা থেকে পরবর্তীতে আসে বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ কামরূপী ভাষা, বঙ্গ কামরূপী ভাষা। এই বঙ্গ কামরূপী থেকে পরবর্তীতে আসে বাংলা ভাষা। বাংলা আসে, উড়িয়া আসে, অসমীয়া আসে। তো আমাদের জাস্ট বাংলা ভাষাটা কই থেকে আসছে এটা দেখানোর জন্য আমি ডায়াগ্রামটা এইভাবে লিখলাম, কিন্তু ডায়াগ্রামটা আমাদের বইতে অন্যভাবে দেয়া আছে। ওকে, তাহলে বাংলা ভাষার ইতিহাসে আমরা কি দেখলাম? পৃথিবীতে 26টা ভাষা বংশ, তার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত। আমরা যদি পরীক্ষা প্রশ্ন আসে বাংলা ভাষা কোন ভাষা বংশের অন্তর্ভুক্ত, তাহলে হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্ভুক্ত। এরপর আসি কোন শাখার অন্তর্ভুক্ত? শতম শাখার অন্তর্ভুক্ত। শতম শাখা থেকে কি আসছে? আর্য ভারতীয়। এই আর্য ভারতীয় থেকে আসছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। এই জায়গায় আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা উক্তি দিছে, বলছে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। এই প্রাকৃতর মধ্যে আবার দুইটা মতভেদ আছে। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। যেহেতু এখানে মাগধী অপশনটা এখানে নাই, অর্ধমাগধী প্রাকৃত আছে, তো আমরা এখানে রাইট অ্যান্সার কোনটা নিব? রাইট অ্যান্সার নিব বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? প্রাকৃত বা গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে। মিথিলা জাহান এটা কে? একটা মায়ের দিব। এগুলা কি লিখো? আই লাভ ইউ স্যার, এটা কোনো কথা হইলো? স্যার হচ্ছে বাবার সমতুল্য। স্যার হচ্ছে বাবার সমতুল্য, তোর আব্বা বলবি আমারে। কি লিখে এই জায়গায় আই লাভ ইউ স্যার? স্যার এগুলো লিখবি না ক্লাসে, মায়ের দেবো একটা মায়ের। স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো লাগলে ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। ওকে, এরপর একটু আসি, বলছি বাংলা ভাষার উৎপত্তি হয় কোথা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয় গৌড়ীয় প্রাকৃত থেকে। এটা কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। মনে রাখবা দুইটা ইনফরমেশন দিয়ে রাখি। ডক্টর মোহাম্মদ ইউনূস লেখো না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি আছে গৌড়ীয় প্রাকৃত থেকে। কখন? এটা হচ্ছে শতম শতকে। যদি বলা হয় কোন সময়, সময়কাল কবে? সময়কাল হবে সপ্তম শতকে। তাহলে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? সপ্তম শতকে। কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। এরপর একটু আসি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। সময়কাল কবে? সময়কাল হচ্ছে দশম শতক। সময় হচ্ছে
সময়কাল হচ্ছে দশম শতক। তাহলে রাইট অ্যান্সার হবে মাগধী প্রাকৃতি। এই ইনফরমেশন একটু জানা রাখবা। ওকে, তারপর একটু আসি, আমরা কোর্স সম্পর্কে বিস্তারিত জানছি। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, কোর্স চলাকালীন সময়ে আমি জাস্ট বলে রাখি, আমাদের কোর্স ফি 1020 টাকা। এই কোর্স চলাকালীন মানে ক্লাস চলাকালীন সময় যদি কেউ ভর্তি হও, তোমাদের জন্য 30% ডিসকাউন্ট। 30% ডিসকাউন্ট। যদি বলো যে ভাই 30% কত, 30% হচ্ছে 700 টাকা। 30% 700 টাকা। তোমরা যদি এখন কোর্স ক্লাস চলাকালীন সময় কেউ ভর্তি হতে চাও, তোমরা মাত্র 700 টাকা দিয়ে এই নাম্বারে বিকাশ করে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবা। যদি বলো ভাই 700 টাকা আমি দুইবারে দিতে পারবো, কোনো সমস্যা নেই, বা 350 করে দিতে পারবা। তবে তোমাকে এই কোর্স মানে ক্লাস চলাকালীন সময় তোমাকে এই পে করতে হবে। ক্লাস চলাকালীন সময় তোমাকে পে করতে হবে। 0181444392 0181444392 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে টাকা পাঠিয়ে দেবা। দিলে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে সেন্ড মানি করলে তোমাকে এই কোর্সের ক্লাসে এনরোল দিয়ে দেওয়া হবে। আমাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। সপ্তাহে তোমরা ক্লাস পাবা 2টা, প্রশ্ন সলভ ক্লাস পাবে 2টা, এক্সাম পাবা 2টা। তার মানে 6 দিনই তুমি আমার টাচে আসো। ওকে, তারপর একটু আসি, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শন কি? লিখিত বাংলা ভাষার আদি নিদর্শন কি? আমাদের জন্য ডিসকাউন্ট দেন। হ্যাঁ, ডিসকাউন্ট দিলাম তো। ডিসকাউন্ট, রেগুলার ক্লাস চাই। হ্যাঁ, রেগুলার ক্লাস চাই, সমস্যা না, তোমাদের ডিসকাউন্ট দিই তো। 700 টাকা, 700 টাকা তোমাদের জন্য ডিসকাউন্ট দিছি। 30% ক্লাস চলাকালীন সময় তোমরা যারা ভর্তি হবা, মাত্র 700 টাকা তোমরা ভর্তি হতে পারবা। ওকে, 50% দেন স্যার। না, 50% দেওয়া যাবে না, এত কমে দেওয়া যাবে না। দেখো, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শন কি? মনে রাখবা, বাংলা ভাষার আদি নিদর্শন যদি বলে, সেটা হবে চর্যাপদ। কি হবে? চর্যাপদ। বাংলা ভাষার আদি নিদর্শন কি? বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এরপর আসি, ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? প্রাচীনতম ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন, ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। আর বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। আর মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটা হচ্ছে মধ্যযুগের একক কবি কর্তৃক রচিত কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কাব্য বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনকে। যদি বলা মধ্যযুগের শ্রেষ্ঠ রচনা কি, তাহলে হবে বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের অন্যতম একক কবি কর্তৃক রচিত গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। স্যার রেগুলার ক্লাস চাই, ইনশাআল্লাহ রেগুলার ক্লাস হবে, প্রতিদিন ক্লাস হবে। ওকে, এখানে একটু আসি। বলছে, যার 2 হাত সমান চলে তাকে কি বলে? যার 2 হাত সমান চলে তাকে কি বলে? তাহলে আমাদের এগুলো আসছে কোথা থেকে? এগুলো কোথা থেকে আসছে? এগুলো আমাদের বিরোচন অংশ থেকে আসছে। তাহলে আমাদেরকে বিরোচন অংশ ভালোভাবে পড়তে হবে। তাহলে যার 2 হাত সমান চলে তাকে কি বলে? এক কথায় কি বলে? সোজা কথায় প্রশ্নটা আসছে, এক কথায় প্রকাশ থেকে প্রশ্নটা আসছে। তাহলে যার 2 হাত সমান চলে তাকে কি বলে? তাকে বলা হয় সব্যসাচী। তাকে কি বলে? সব্যসাচী। স্যার আপনি কি আর্জেন্টিনা না ব্রাজিল? আমি আর্জেন্টিনা। তোমরা সবাই কি বলো? কমেন্ট করে জানাও। তোমরা কি সাপোর্ট করো? কমেন্ট করে জানাও। তোমরা কে কোন দল সাপোর্ট করো? কমেন্ট করে জানাও। ব্যয় করতে কুণ্ঠবোধ করেন যিনি, মানে খরচ করতে যে কি করে? কুণ্ঠবোধ, মানে হচ্ছে যে ব্যয় করতে কুণ্ঠবোধ করেন তাকে কি বলে? যারা আর্জেন্টিনা কিংবা ব্রাজিল সাপোর্ট করো, আমাদের এই শিক্ষা পেজে গিয়ে একটা প্রেডিকশন করে আসো, তাহলে তোমরা উপহার পাবা। এই যে শিক্ষা পেজে গিয়ে প্রেডিকশন করবা, আজকে কোন দল কয়টা গোল করবে, প্রেডিকশন করতে পারলে কিন্তু তোমরা উপহার পাচ্ছ। তোমরা 250 টাকা সমমূল্যের একটা বই পাচ্ছ। ওকে, তো তোমরা যারা যুক্ত আছো, তোমরা যে কমেন্ট করে আসতে পারো, এটা করলে তোমরা একটা বই পাবা উপহার। ওকে, আর্জেন্টিনা। তারপর একটু আসি, ব্যয় করতে কুণ্ঠবোধ হন না যিনি, ব্যয় কণ্ঠে যিনি কি হন না? খরচ করতে তিনি ভাবেন না, তাকে বলা হয় ব্যয়কুণ্ঠ। তাকে কি বলা হয়? ব্যয়কুণ্ঠ। ওকে, তারপরে দেখো রাইট অ্যান্সার হচ্ছে ব্যয়কুণ্ঠ। এরপর একটু আসি, বলছে চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? বাংলা ভাষার ইতিহাস থেকে আসছে, বাংলা সাহিত্যের ইতিহাস। এটা প্রশ্নটা আসছে কই থেকে? বাংলা
সাহিত্যের ইতিহাস থেকে, সাহিত্যের ইতিহাস থেকে আসছে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নটা আসছে। তাহলে একটু খেয়াল করতে হবে যে বলছে চর্যাপদ আবিষ্কার হয় কত সালে। তাহলে চর্যাপদ আবিষ্কার হয় কত সালে একটু দেখো, চর্যাপদ আবিষ্কার হয় কত সালে আমরা একটু দেখি, চর্যাপদের হিস্ট্রিটা একটু দেখি। এটা চর্যাপদ আবিষ্কার হয় কত সালে, চর্যাপদ আবিষ্কার হয় কত সালে। প্রথমত আমরা দেখব চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়, আবিষ্কার হয়, আবিষ্কার হয় কত সালে, আবিষ্কার হয় 1907 সালে, 1907 সালে, 1907 সালে। কোথা থেকে আবিষ্কার হয়, স্থানের নাম কি, স্থান হচ্ছে নেপালের রাজ দরবার, নেপালের, নেপালের রাজ গ্রন্থাগার, রাজ গ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে এই চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়। এই গ্রন্থটি প্রকাশ হয় কত সালে, ও সরি, আবিষ্কার করেন কে, আবিষ্কার করেন কে, আবিষ্কার করেন, আবিষ্কার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, তৎকালীন বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন কে, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে এটি প্রকাশিত হয়, প্রকাশিত হয় কত সালে, প্রকাশিত হয় কত সালে, প্রকাশিত হয় 1916 সালে, 1916 সালে। প্রকাশ হয় কত সালে, 1916 সালে। প্রকাশ হয় কত সালে, প্রকাশ হয় 1916 সালে, প্রকাশিত হয় 1916 সালে। কোথা থেকে প্রকাশিত হয়, প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য, সাহিত্য পরিষদ, পরিষদ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়। সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা একটু আসি, এই চর্যাপদের ভাষা কি, এই চর্যাপদের ভাষা কি একটু আসি। ভাষা, চর্যাপদের ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো হচ্ছে বঙ্গকামরূপী ভাষা, আর যে আবিষ্কার করছে হরপ্রসাদ শাস্ত্রী তার মতো হচ্ছে সান্ধ্য বা সন্ধ্যা ভাষা। ওকে, আমি এখানে একটু লিখে দেই চর্যাপদের, এখানে একটু লিখি চর্যাপদের ভাষা কি, চর্যাপদের ভাষা, ভাষা, চর্যাপদ কোন ভাষার রচনা, চর্যাপদের ভাষা কি, ভাষা, চর্যাপদের যদি বলা হয় ভাষা কি তাহলে এটা দুইটা প্রশ্ন হয়, দুইটা, একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো হচ্ছে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী, এটা কে বলছে, এটা বলছে, এটা বলছে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। ওকে, আবার আবার বলছে সান্ধ্য, সান্ধ্য কিংবা সন্ধ্যা, সন্ধ্যা ভাষা, সান্ধ্য কিংবা সন্ধ্যা ভাষা, এটা কে বলছে, এটা বলছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, শাস্ত্রী তিনি বলছে এটা, এটা হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলতে তিনি বুঝেছেন এই 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 চর্যাপদ গ্রন্থটি কিছুটা আলো কিছুটা অন্ধকার, এর ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। তাহলে চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা, এটা কে বলছে, এটা বলছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আর চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী, এটাকে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের ছন্দ কি, এটার ছন্দ, এটা কোন ছন্দে রচিত, এটা কোন ছন্দে রচিত, এটা কোন ছন্দে রচিত। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদের ছন্দ, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ, আধুনিক, আধুনিক ছন্দ বিচারে, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে, ছন্দে রচিত। আবার যদি বলি সংস্কৃত কবিগণের মতে, সংস্কৃত কবিগণের মতে, কবির মতে, সংস্কৃত কবিগণের মতে চর্যাপদের ভাষা, সংস্কৃত কবিগণের মতে চর্যাপদের ছন্দ হচ্ছে পর্যটিকা ছন্দের প্রভাব রয়েছে, পর্যটিকা, পর্যটিকা। তাহলে সংস্কৃত কবিগণের মতে চর্যাপদের ছন্দ কি ছন্দ, চর্যাপদের ছন্দ হচ্ছে
চর্যাপদের ছন্দ হচ্ছে পর্যটিকা ছন্দে রচিত। ওকে, সেকেন্ড টাইমারদের জন্য গাইডলাইন দরকার ছিল রিলোড ভার্সন। ইনশাল্লাহ ভাইয়া সেকেন্ড টাইমারদের জন্য আমাদের রেগুলার ক্লাস আছে প্রতিদিন সন্ধ্যা 7:30 এবং রাত 10টায়। প্রতিদিন 2টা করে ক্লাস আছে, তোমরা শুক্রবার ব্যতীত বাকি দিনগুলোতে ক্লাসগুলো করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এরপর একটু আসি বঙ্গীয় শব্দকোষ। এই 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 সংকল্প দেখো, বঙ্গীয় শব্দকোষ এটা কই থেকে আসছে? বঙ্গীয় শব্দকোষ এটা একটা বই গ্রন্থ, হ্যাঁ, বঙ্গীয় শব্দকোষ। এই বঙ্গীয় শব্দকোষ সংকলন, এই সংকলনটির কর্তাকে বা লেখককে, বঙ্গীয় শব্দকোষের লেখককে? এই বঙ্গীয় শব্দকোষের লেখক হচ্ছে হরিচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হরিচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা কই থেকে আসছে? এটা আসছে ব্যাকরণের ইতিহাস থেকে। ব্যাকরণের ইতিহাস থেকে প্রশ্নটা আসছে। এটা ব্যাকরণের ইতিহাস থেকে আসছে। আমরা যখন গৌড়ীয় ব্যাকরণ নিয়ে আলোচনা করব সেখান থেকে আমরা এগুলো পাবো। ওকে, বা আমরা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন, এই পাদ্রি ফাদার মানুয়েল দা আসুসো সাম্পুসা, ওই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো পাবো। স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠলেন? তাহলে স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠলেন? তাহলে স্টেশনে কি ফালাই দিছিল ভুলে? ওই যে কল্যাণীকে দেখে কল্যাণী পিছন পিছন যাইতে যায়, স্টেশনের মধ্যে সে একটা জিনিস ফেলায় আসছে। কি ফেলায় আসছে সবাই একটু বলো তো দেখি, কি ফেলে আসছিল স্টেশনে কি ফেলে আসছিল? স্টেশনে ক্যামেরা ফেলে দিয়ে আসছে। ক্যামেরার কথা আর মনে ছিল না, হ্যাঁ, কল্যাণীর পিছনে আস্তে আস্তে সে ক্যামেরার কথা ভুলে গেছিল। স্টেশনে সে ক্যামেরা ফেলে আসছে। কি ফেলে আসছে? ক্যামেরা ফেলে আসছে। স্যার ফ্রি ক্লাস চাই। ইনশাল্লাহ ভাই প্রতিদিন 2টা করে ক্লাস নিব, তোমরা যদি উপস্থিত থাকো এবং তোমরা যদি ক্লাস শেয়ার করো। ওকে, আসি গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? গৌড়ীয় ব্যাকরণ সম্পর্কে একটু আমি তথ্য দেই। গৌড়ীয় ব্যাকরণ সম্পর্কে আমি একটু তথ্য দেই। গৌড়ীয় ব্যাকরণ, এই ব্যাকরণ গ্রন্থটি হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলা ভাষায় বাঙালি রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ কি? প্রথম ব্যাকরণ গ্রন্থর নাম কি? তাহলে বাংলা ভাষায় রচিত, বঙ্গ অক্ষরে রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি? প্রথম ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। প্রথম ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা কে বলো তো দেখি। এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হচ্ছে এই গ্রন্থের রচয়িতা। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, এই যে রাজা রামমোহন রায়, তিনি আরো একটা ব্যাকরণ গ্রন্থ লিখছিলেন, তিনি ব্যাকরণের নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাকে এখন বলো তো, এই যে গৌড়ীয় ব্যাকরণ সর্বপ্রথম প্রকাশিত হয় কত সালে? গৌড়ীয় ব্যাকরণ প্রথম 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 প্রকাশিত হয় কত সালে? গৌড়ীয় ব্যাকরণ তিনি লিখতে লিখতে তিনি মারা যান 1932 সালে। আর এই গৌড়ীয় ব্যাকরণটি প্রকাশিত হয় তার মৃত্যুর 1 বছর পর। প্রকাশিত হয় 1833 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। তাহলে এই গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? এই গ্রন্থটি প্রকাশিত হয় 1833 সালে। গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? গ্রন্থটি প্রকাশিত হয় 1833 সালে। গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1833 সালে। 1833 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? গ্রন্থটি প্রকাশিত হয় 1833 সালে। 33 সালে। সবাই কি ক্লিয়ার? তাহলে এটা কে লিখছে? রচয়িতা কে? রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায় হবে রাইট অ্যান্সার। রাজা রামমোহন রায় রাইট অ্যান্সার। ওকে, কবিতা কি লিখছে?
একটু কমেন্ট দেখো তো। এই যে একটু আসো। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে রবীন্দ্রনাথকে ডিলিট উপাধি দেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে রবীন্দ্রনাথকে ডিলিট উপাধি দেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট মানে কি? ডিলিট মানে হচ্ছে ডক্টর অব লিটারেচার। ডক্টর অব লিটারেচার, এই ডিলিট হচ্ছে ডক্টর অব লিটারেচার। লিটারেচার যারা সাহিত্যের উপরে নোবেল পুরস্কার পান তাকে বলা হয় ডিলিট পুরস্কার। হ্যাঁ, ডক্টর অব লিটারেচার পুরস্কার, ডক্টর অব লিটারেচার পুরস্কার। ওকে, তাহলে কত সালে? 1936 সালে। 1936 সালে। এরপর একটু আসি, বলছে অপরিচিত গল্পে স্টেশন মাস্টার ছিলেন কি? একটু দেখো, অপরিচিত গল্পে স্টেশন মাস্টার ছিল কে? স্টেশন মাস্টার ছিল একজন ইংরেজ। অপরিচিত গল্পে একজন স্টেশন মাস্টার যিনি ছিলেন তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন ইংরেজ। একজন ইংরেজ, রাইট আনসার হবে ইংরেজ। এরপর একটু আসি, বলছে যে নারী, একটু খেয়াল করি, যে নারীর হিংসে নেই তাকে এক কথায় কি বলে? দেখবা, যে নারীর, এই জায়গায় বলছে সুস্মিতা, যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা। তাকে কি বলা হয়? সুস্মিতা। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা। তাহলে এখানে বলছে যে নারীর হিংসে নেই তাকে কি বলা হয়? তাকে বলা হয় অনসূয়া। অনসূয়া, অনসূয়া। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অনসূয়া। রাইট অ্যান্সার হচ্ছে অনসূয়া। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। তো তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ভর্তি হইতে চাও, তোমাদের জন্য ক্লাস চলাকালীন সময়ে আগামী 10 মিনিটের মধ্যে যদি কেউ ভর্তি হও, আমাদের এই লাইভটা 5 মিনিট থাকবে আরো তোমাদের জন্য। তো আগামী 5 মিনিট যারা ভর্তি হবা তাদের জন্য 0181443392, এটা হচ্ছে বিকাশ রকেট নগদ পার্সোনাল নাম্বার। ওকে, তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা 018144433392 নাম্বারে বিকাশ নগদ রকেটের মাধ্যমে এখন ক্লাস চলাকালীন সময় যদি তোমরা ভর্তি হও, মাত্র 700 টাকা কোর্স ফি দিয়ে তোমরা এই ক্লাসে ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হতে চাও দ্রুত একটু কমেন্ট করো, কারা কারা ভর্তি হতে চাও দ্রুত একটু কমেন্ট করো, অথবা পেজে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যারা ভর্তি হতে চাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করো।